হ্যালো, গুড আফটারনুন এভরিবডি। যেখানে আমরা কন্টিনিউ করছিলাম সেটা হচ্ছে রাসায়নিক সমন্বয় ও নিয়ন্ত্রণ, মানে কেমিক্যাল মেসেঞ্জার, মানেই হচ্ছে প্রাণী হরমোন বলে যে চ্যাপ্টারটা আছে ইউনিট 5-এর। তো সেই চ্যাপ্টার লাস্ট যে টপিক আমরা ডিসকাস করেছিলাম যেটার উপরে, সেটা হচ্ছে থাইরয়েড ও প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। নেক্সট যে গ্ল্যান্ড সম্পর্কে আমাদের জানতে হবে সেটা হচ্ছে প্যানক্রিয়াস বা অগ্নাশয় গ্রন্থি। প্রথমত কোথায় থাকে এই অগ্নাশয় গ্রন্থি সেটা জেনে রাখা দরকার, যে আমাদের যে পৌষ্টিক নালী আছে, মানে মুখবিবর, গ্রাসনালী হয়ে পাকস্থলী, তারপরে আসে হচ্ছে ক্ষুদ্রান্ত হয়ে বৃহদন্ত্র হয়ে দেহের বাইরে অপাচ্য বস্তুগুলো মল হিসেবে নির্গত হয়। তো যেখান থেকে ঠিক পাকস্থলী, তারপরে যে ক্ষুদ্রান্ত হয়ে বৃহদন্ত্র হয়ে যে বাইরে নির্গত হয়, তো এই পাকস্থলীর পরে ক্ষুদ্রান্তে ডিওডিনাম ও লিয়াম এই ধরনের অংশগুলো থাকে। তো সেখানে বলছে পার্টিকুলারলি ডিওডিনামের দুটো বাহুর মাঝখানে এরকমভাবে একদম ট্রান্সপারেন্ট মানে কি এপার থেকে ওপার দেখা যাবে, স্বচ্ছ গাছের পাতার মতন এরকম চ্যাপ্টার এক ধরনের গ্ল্যান্ড থাকে। ঠিক পেরিটোনিয়ামের নিচে ডিওডিনামের দুই বাহুর নিচে স্বচ্ছ পর্দার মতন এই অগ্নাশয় গ্রন্থি অবস্থান করে। এবারে মোটামুটি অ্যানালিসিস করে দেখা গেছে যে অগ্নাশয় গ্রন্থিতে দুই প্রকারেরই কোষ উপস্থিত। কি কোষ না, এক রকমের কোষ আছে যারা কিনা কোনো হরমোন সিক্রেশন করে না, যারা স্পষ্ট নালীর মাধ্যমে তাদের সিক্রেশন নির্দিষ্ট স্থানে পৌঁছে দেয়, এবং সেটা হচ্ছে বিভিন্ন প্রকার গ্যাস্ট্রিক জুইস, মানে খাদ্য পরিপাককারী উৎসেচক। তো সেই জন্যে সেইগুলোকে এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলা যায় না, সেগুলোকে এক্সোক্রাইন গ্ল্যান্ড বলতে হবে, কারণ এখান থেকে নির্দিষ্ট নালীর মাধ্যমে তাদের সিক্রেশনটা বাইরে আসে। এবং ওই একই গ্ল্যান্ডে, মানে ওই প্যানক্রিয়াসের ভিতরেই আরেক প্রকারের কোষ দেখা যাচ্ছে যারা ডিরেক্টলি তাদের সিক্রেশনটা অগ্নাশয়ের ভিতরে থাকা রক্তের সাথে মিশিয়ে দিচ্ছে, মানে কোনো নালীর মাধ্যমে সিক্রেশনটা বাইরে আসছে না, ডিরেক্টলি রক্তে মিশিয়ে দিচ্ছে, মানে এরা এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মতন ফাংশন করছে। তো এখানেই বলার যে একটা প্যানক্রিয়াস গ্রন্থির যদি বড় করে আমি ছবি আঁকি, দেখা যাচ্ছে বাইরের দিকে অজস্র কোষ আছে যেগুলো কিনা কোনো হরমোন সিক্রেশন করে না, বিভিন্ন খাদ্য পরিপাককারী উৎসেচক সিক্রেট করে, যেগুলো ডিওডিনামের ভিতরে গিয়ে খাদ্যের সাথে অর্ধপাচ্য খাদ্যের সাথে মিশে খাদ্য পরিপাকে আরও বেশি সহজপাচ্য করে দেয়, সাহায্য করে খাদ্য পরিপাকে। সেই কোষগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় অ্যাসিনি সেল অফ অ্যাসিনি বলা হয়, অ্যাসিনির কোষ বলা হয়, যেখান থেকে বিভিন্ন প্রকার খাদ্য পরিপাককারী উৎসেচক নিঃসৃত হয়। এই ইউনিটের ফার্স্ট চ্যাপ্টারতে খাদ্য পরিপাককারী উৎসেচকের লিস্ট আছে, সেই চ্যাপ্টারটাও আমি পড়াবো নেক্সট। সেখানে সুক্রেজ, মল্টেজ, আইসোমল্টেজ ইত্যাদি একাধিক ধরনের খাদ্য পরিপাককারী উৎসেচক আছে, যেগুলো বিভিন্ন ধরনের আমরা যে খাদ্য খাই, যার যেটা পরিপাক করে ঠিক সেই টার্গেটে গিয়ে, সাবস্ট্রেটে গিয়ে তারা পরিপাক করে দেহের ভিতরে পাচিত করতে সাহায্য করে। তো সেই সমস্ত পরিপাককারী উৎসেচকগুলো এই ধরনের কোষগুলো থেকে নিঃসৃত হয়
তো এটা এক্সোক্রাইন গ্ল্যান্ডের মতন আচরণ করে, মানে বহিঃক্ষরা গ্রন্থি। আর এর ভিতরে থাকে হচ্ছে এক ধরনের স্থান যাকে বলা হয় হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলা হয়। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে বিভিন্ন ধরনের কোষ পাওয়া যায়, প্রধানত 3 প্রকারের কোষ পাওয়া যায়। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে প্রধানত 3 প্রকারের কোষ পাওয়া যায়। একটা হচ্ছে আলফা সেল, যেটা মোটামুটি বলা হচ্ছে টোটাল আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের 10 থেকে 15% স্থান অ্যাভারেজলি অধিকার করে থাকে, মানে এই কোষগুলো দিয়ে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সটার 10% স্থান মোটামুটি কভার থাকে। বিটা সেল থেকে বলছে 30 থেকে 40% সেল এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল অবস্থিত। তাছাড়াও থাকে হচ্ছে আরেক ধরনের কোষ, তাকে বলা হয় হচ্ছে ডেল্টা সেল। সেটাও মোটামুটি বলা হচ্ছে 5 থেকে 10% মতো উপস্থিত থাকে। এছাড়াও আরও পিপি কোষ আছে, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড কোষ আছে, গামা সেল আছে, এরকম ইত্যাদি ছোটো ছোটো অনেক ধরনের কোষ থাকে, সেগুলো সিলেবাসে ইনক্লুড নয়, জানারও দরকার নেই। 3 ধরনের প্রধান কোষ দিয়ে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স তৈরি, সেটা হচ্ছে আলফা সেল, আলফা কোষ, বিটা সেল, বিটা কোষ, ডেল্টা সেল বা ডেল্টা কোষ। এই কোষগুলো কিন্তু সব এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মতন আচরণ করে, মানে এদের যে বস্তুগুলো ক্ষরিত করে এই কোষ থেকে, যে বস্তুগুলো নির্গত হয় সেগুলো কিন্তু কোনো নালী দিয়ে বাইরে আসে না, ডিরেক্টলি ব্লাড স্ট্রিমে মিশিয়ে যায়। সেই জন্যে এরা অন্তঃক্ষরা গ্রন্থির ন্যায় আচরণ করে। এই কারণের জন্যেই প্যানক্রিয়াসকে, মানে অগ্নাশয় গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলা হয়, কারণ এই একই গ্রন্থির মধ্যে বহিঃক্ষরা গ্রন্থিও অবস্থিত, অন্তঃক্ষরা কোষগুলো অবস্থিত, বহিঃক্ষরা কোষও অবস্থিত, অন্তঃক্ষরা কোষও অবস্থিত। তো নেক্সট এবারে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আলফা কোষের কী কাজ। আলফা কোষ থেকে খুবই ইম্পর্টেন্ট একটা হরমোন সিক্রেশন হয়, তার নাম হচ্ছে গ্লুকাগন। বিটা কোষ থেকে যে হরমোন নিঃসৃত হয় আমরা এর আগে অনেকবারই শুনে থাকবে, ইনসুলিন। আর ডেল্টা কোষ থেকে যে হরমোন সিক্রেশন হয় সেটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন। তাহলে কি বললাম এতক্ষণ ধরে, যে আমাদের ডিওডিনামের দুটো বাহুর মধ্যিখানে পর্দার মতন এই প্যানক্রিয়াস বা অগ্নাশয় অবস্থিত, সেখানে সেল অফ অ্যাসিনি দিয়ে বাইরের দিকটা কভার থাকে, সেগুলো থেকে বিভিন্ন খাদ্য পরিপাককারী উৎসেচক নিঃসৃত হয় বা এনজাইম নিঃসৃত হয়, সেগুলো হচ্ছে সব এক্সোক্রাইন কোষ, মানে বহিঃক্ষরা। আর এর ভিতরে থাকে হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বা ইজলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। যেই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে বিভিন্ন হরমোন ক্ষরিত হয়, এবং 3টে হরমোন সেখানে আমাদের জানতে হবে। একটা হচ্ছে আলফা সেল থেকে গ্লুকাগন নিঃসৃত হয়, বিটা সেল থেকে, যেটা ম্যাক্সিমাম থাকে হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে, সেখান থেকে ইনসুলিন ক্ষরিত হয়, আর ডেল্টা সেল থেকে সোমাটোস্ট্যাটিন ক্ষরিত হয়। এবারে আমাদের এই হরমোনগুলো সম্পর্কে একটু আধটু করে জানতে হবে। ফার্স্ট হচ্ছে ইনসুলিন। তো প্রথমেই বললাম যে ইনসুলিন ক্ষরিত হয় প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে। ইনসুলিনটা কী জিনিস? ইনসুলিনটা হচ্ছে একটা প্রোটিনধর্মী হরমোন। প্রোটিন মানে কি দিয়ে তৈরি? না পলিপেপটাইড চেন দিয়ে তৈরি। পলিপেপটাইড চেন মানে কি? সেটা অ্যাকচুয়ালি অ্যামাইনো অ্যাসিডের শৃঙ্খল। তাহলে দেখা যাচ্ছে যে এই যে ইনসুলিন, সেখানে 2 প্রকারের পলিপেপটাইড চেন দিয়ে তৈরি। 2 প্রকারের পলিপেপটাইড চেন দিয়ে তৈরি। একটাকে বলা হয় এ চেন বা এ শৃঙ্খল বলা হয় বাংলাতে, আর তার সাথে আরেক প্রকারের চেন থাকে যেটাকে বলা হয় বি চেন বা বি শৃঙ্খল বলা হয়। কিসের চেন এগুলো? পলিপেপটাইডের চেন, মানে এগুলো অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়। কি প্রকারের অ্যামাইনো অ্যাসিড? বলছে
যেটা এ পলিপেপটাইড চেন সেটা 21টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি একটা প্রোটিনের চেন, আর যেটা বি শৃঙ্খল সেটা বলছে অ্যাপ্রক্সিমেটলি 30 অ্যামাইনো অ্যাসিড দিয়ে, অ্যাপ্রক্সিমেটলি না এক্স্যাক্টলি 30 অ্যামাইনো অ্যাসিডের একটা শৃঙ্খল। যে কোনো প্রোটিন তৈরি হতে গেলে অ্যামাইনো অ্যাসিডগুলো জুড়ে জুড়ে শৃঙ্খল তৈরি হতে পারে, শৃঙ্খল তৈরি হলে সেটাকে পলিপেপটাইড চেন বলে। সেইগুলো জুড়ে জুড়ে কমপ্লিকেটেড প্রোটিনগুলো তৈরি হয়। আমাদের দিয়ে যত প্রোটিন আছে সব কিন্তু ভাঙলে অ্যামাইনো অ্যাসিডই পাবো, আর কিছু পাবো না। তো দেহে যে মোট 20 প্রকারের অ্যামাইনো অ্যাসিড হয় সেইগুলো বিভিন্ন কম্বিনেশনে সাজিয়ে সাজিয়ে বিভিন্ন প্রকার প্রোটিন তৈরি করে। যত দেহে প্রোটিন আছে না কেন সেগুলো ভাঙলে আলটিমেটলি 20 প্রকারের অ্যামাইনো অ্যাসিডই পাবো। তো এই ইনসুলিন এই 2 প্রকারের পলিপেপটাইড চেন মানে এ চেন আর বি চেন দিয়ে যুক্ত হয়ে ইনসুলিন তৈরি হয়, খরিত হয় বললাম আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে। কি কাজ করে ইনসুলিন? এই ইনসুলিন আমাদের দেহে মারাত্মক একটা ইম্পর্টেন্ট ফাংশন করে। সেটা হচ্ছে আমরা যে কার্বোহাইড্রেট খাই বা ফ্যাট যেটাই খাই না কেন, আলটিমেটলি সেটা দেহে গিয়ে ভেঙে 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 তার যে সিম্পলেস্ট ফর্ম সেটা হচ্ছে গ্লুকোজ। এই গ্লুকোজ ব্লাডে প্রচুর পরিমাণে থাকে। গ্লুকোজ ব্লাডে সবসময় একটা নির্দিষ্ট মাত্রায় উপস্থিত থাকতে হয়, তার খুব কমে গেলেও প্রবলেম, হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাবে, আবার তার নির্দিষ্ট মাত্রা থেকে বেড়ে গেলেও ভীষণ প্রবলেম, হাইপার গ্লাইসেমিয়া হয়ে যাবে, মানে সুগার। খুবই কমন ডিজিজ, আমরা সবাই জানি। তো এই যে ব্লাডে গ্লুকোজ আসে কোত্থেকে? আমরা যে খাচ্ছি কার্বোহাইড্রেট সেইগুলোকে ভেঙে 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 ভেঙে, বললাম যে খাদ্য পরিপাককারী উৎসেচক, সেগুলোর কাজই হচ্ছে খাবারকে ভেঙে ভেঙে সহজ পাচ্যতে পরিণত করা, মানে কার্বোহাইড্রেটকে ভেঙে গ্লুকোজে পরিণত করে দেয়, দিয়ে আমাদের ব্লাডে সেগুলো মেশে। যখনই ব্লাডে অতিরিক্ত গ্লুকোজ চলে আসবে তখনই এই ইনসুলিন হরমোন সেই গ্লুকোজগুলোকে নিয়ে কি করবে? জুড়ে 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 জুড়ে, ধরো গ্লুকোজের এগুলো সব ইউনিট এক একটা, সেই গ্লুকোজের ইউনিটগুলোকে এরম করে জুড়ে গ্লাইকোজেন বলে এক প্রকার বস্তু তৈরি করে সেটাকে সঞ্চয় করবে। আমাদের দেহ কিন্তু গ্লুকোজ সঞ্চয় করে রাখতে পারে, কিন্তু ডিরেক্টলি গ্লুকোজ ফর্মে থাকে না, সেটা গ্লুকোজ জুড়ে জুড়ে গিয়ে গ্লাইকোজেন তৈরি করে। সেই গ্লাইকোজেন এবারে সঞ্চয় হয়। কোন জায়গায় সঞ্চয় হয়? না মেনলি লিভারে হয়, মাসেলে হয়, তো যকৃৎ, পেশি, এই সমস্ত জায়গায় গ্লুকোজগুলোকে নিয়ে গ্লাইকোজেন রূপে সঞ্চিত করা হচ্ছে ইনসুলিনের প্রাইম অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন। যখনই গ্লুকোজের লেভেল বেড়ে যাবে তখনই ও গ্লুকোজগুলোকে নিয়ে নিয়ে জুড়ে জুড়ে গ্লাইকোজেন রূপে যকৃৎ এবং পেশিতে সঞ্চয় করবে। এটা হচ্ছে ইনসুলিনের সব থেকে বড় ফাংশন। তাহলে এই জিনিসটাকেই খালি মনে রাখতে হবে যে ইনসুলিন হচ্ছে এ শৃঙ্খল ও বি শৃঙ্খল দিয়ে তৈরি একটা পলিপেপটাইড হরমোন, মানে প্রোটিন হরমোন। সেটা কি কাজ করে? না দেহের গ্লুকোজকে নিয়ে ও অতিরিক্ত গ্লুকোজগুলোকে নিয়ে ও গ্লাইকোজেন রূপে যকৃৎ ও পেশিতে সঞ্চয় রাখে। দেহে মোটামুটি গ্লুকোজের লেভেল কত হয় নর্মাল ব্যক্তির ক্ষেত্রে? একটা সুস্থ স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে বলছে যে 1 লিটার রক্তে 100 মিলিগ্রাম মতন ব্লাড গ্লুকোজ, এটা হচ্ছে নর্মাল। যখনই 100-র ওপরে উঠে যাবে, মানে 110, 120, 130 যখনই উঠে যাবে, সেগুলোকে নিয়ে নিয়ে ও সঞ্চয় করবে গ্লাইকোজেন রূপে। কোথায় সঞ্চয় করবে? লিভার এবং মাসেলে। এরপরে নেক্সট যেটা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে গ্লুকাগন। এই গ্লুকাগন হরমোনের কাজ আগেই বলেছি যে গ্লুকাগন খরিত হয় হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা সেল থেকে। গ্লুকাগনটাও কিন্তু একটা প্রোটিনধর্মী হরমোন। এখানে মোটামুটি বলছে যে এখানে এরকম দুটো চেন নয়, এখানে একটাই অ্যামাইনো অ্যাসিডের চেন জুড়ে 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 এরকম গ্লুকাগন হরমোন তৈরি করে।
এবং কটা অ্যামাইনো অ্যাসিডের চেন বলছে 29 অ্যামাইনো অ্যাসিডের, এগুলো সব হচ্ছে অ্যামাইনো অ্যাসিড চেন দিয়ে গ্লুকাগন হরমোন তৈরি হয়। কী কাজ করে? ঠিক ইনসুলিন যে কাজটা করছিল তার অপোজিট কাজটা করে। মানে কি না, যে গ্লাইকোজেনটা ইনসুলিন সঞ্চয় করে রাখে, কখন সঞ্চয় করবে? যখন গ্লুকোজের লেভেল ব্লাড স্ট্রিমে বেড়ে যাবে। কত বেড়ে যাবে? 100 মিলিগ্রাম পার লিটারের থেকে বেড়ে যাবে, তখনই ও সঞ্চয় করে গ্লাইকোজেনে কনভার্ট করবে। এখন এমনও তো হতে পারে যে আমি কার্বোহাইড্রেট খাচ্ছি না, আমার কার্বোহাইড্রেট ইনটেক কমে গেছে, আমি ধরো উপবাস করছি, আমি রোজা করছি, সারাদিন কোনো কিছু কার্বোহাইড্রেট খেলাম না, কিন্তু দেহে গ্লুকোজের লেভেল সবসময় এটা মেনটেন করতে হবে, না হলে আমাদের দেহ এনার্জি পাবে না, এনার্জি কমে গেলে আমরা কাজ করতে পারবো না। তো যখনই এই 100 মিলিগ্রাম পার লিটারের থেকে ব্লাড গ্লুকোজ লেভেল কমে যাবে, ধরো 90 বা 80-তে চলে এলো, তখনই কিন্তু ব্লাড গ্লুকোজ লেভেলটাকে ব্যালেন্স রাখার জন্যে গ্লাইকোজেন যেটা সঞ্চয় করে রেখেছিল ভবিষ্যতের জন্যে, কোথায়? লিভার, মাসেল, এই গ্লাইকোজেনকে ভাঙতে শুরু করবে কে? এই গ্লুকাগন হরমোন। গ্লুকাগন হরমোন গ্লাইকোজেনকে ভেঙে ফের গ্লুকোজে কনভার্ট করে দেবে, দিয়ে ব্লাড গ্লুকোজ লেভেলকে বাড়িয়ে দেবে, তাহলে যে কাজটা ইনসুলিন করছিল, গ্লাইকোজেন তৈরি করছিল, মানে সঞ্চয় করে রাখছিল লিভার ও মাসেলে, ঠিক গ্লুকাগন হরমোন উল্টো কাজটা করে গ্লাইকোজেন থেকে গ্লুকোজে পরিবর্তিত করবে। কখন করবে? যখন ব্লাডে গ্লুকোজের লেভেল পড়ে যাবে। তাহলে আমাদের ইনসুলিন বা গ্লুকাগন হরমোনটা কখন বেশি পরিমাণে ক্ষরিত হবে আর কখন কম ক্ষরিত হবে, সেইটা পুরোপুরি নির্ভর করে হচ্ছে আমাদের রক্তে কতটা পরিমাণে গ্লুকোজ রয়েছে তার উপরে। যখনই গ্লুকোজ কমে যাবে তখনই কে ক্ষরিত হবে? তখনই গ্লুকাগন হরমোন ক্ষরণের পরিমাণ বেড়ে যাবে, ইনসুলিন হরমোন ক্ষরণের পরিমাণ তখন কমে যাবে। তার ফলে কী হবে না, সঞ্চিত গ্লাইকোজেনগুলোকে ভেঙে ভেঙে গ্লুকোজে পরিবর্তিত করবে। যখনই দিয়ে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে তখনই কী হবে, ইনসুলিন ক্ষরণের পরিমাণে প্রচুর পরিমাণে বেড়ে যাবে, গিয়ে করবে ও ব্লাড গ্লুকোজকে সঞ্চয় করে দেবে, গ্লাইকোজেনে কনভার্ট করে দেবে। ফলে ব্লাডের গ্লুকোজ লেভেল 100 মিলিগ্রাম পার লিটারের কাছে চলে আসবে। এইভাবে ইনসুলিন এবং গ্লুকাগন একে অপরের বিপরীত কাজ করে, সেই জন্য এদেরকে প্যারাক্রিন হরমোন বলা হয়। একদম প্রথমেই বলেছিলাম প্যারাক্রিন হরমোন কাকে বলে। নেক্সট যেটা হরমোন সেটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন হরমোন। এই সোমাটোস্ট্যাটিন হরমোনটাও কিন্তু একটা পলিপেপটাইড হরমোন, মানে প্রোটিন হরমোন। তো পলিপেপটাইড হরমোন মানেই সেখানে অ্যামাইনো অ্যাসিডের শৃঙ্খল দিয়ে সোমাটোস্ট্যাটিন হরমোন তৈরি হয়। কটা অ্যামাইনো অ্যাসিড? না, বলছে 14 অ্যামাইনো অ্যাসিড শৃঙ্খল দিয়ে সোমাটোস্ট্যাটিন হরমোনটা তৈরি হয়। কোথা থেকে ক্ষরিত হয়? আগেই বলেছি, প্যানক্রিয়াসের, আইলেটস ও ল্যাঙ্গারহ্যান্সের ডেল্টা সেল থেকে সোমাটোস্ট্যাটিন হরমোন ক্ষরিত হয়। কি কাজ করে? বলছে যে সোমাটোস্ট্যাটিন হরমোন কিন্তু ইনসুলিন, গ্লুকাগন উভয় প্রকারের হরমোনেরই ক্ষরণ কমিয়ে দুটো হরমোনের ব্যালেন্স মেনটেন করে, মানে দুটো হরমোনের কার্যকারিতাকে একসঙ্গে নিয়ন্ত্রণ করে। দুটো হরমোনেরই কার্যকারিতা যখনই বেড়ে যাবে তখনই কমিয়ে দেয়। ইনসুলিন হরমোন ক্ষরণ হয়ে সোমাটোস্ট্যাটিন হরমোন ক্ষরিত হয়ে ইনসুলিন, গ্লুকাগন দুটো নিঃসরণই বাধা দেবে। আর কি কাজ করে? বলছে এর বেশ কিছু কার্যকারিতা আছে, পাকস্থলী, পিত্তাশয়, এইগুলোর ক্ষরণ নিয়ন্ত্রণ করতে। মানে সব মিলিয়ে খাদ্য পরিপাকে এই সোমাটোস্ট্যাটিন হরমোনের একটা উল্লেখযোগ্য ভূমিকা আছে। আর কি বললাম? ইনসুলিন এবং গ্লুকাগন উভয় প্রকার হরমোনের ক্ষরণ কমিয়ে দুটোর কার্যকারিতার মধ্যে সমন্বয় সাধন করে। এইটুকু জানলেই হবে সোমাটোস্ট্যাটিন হরমোন থেকে। নেক্সট এখান থেকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে একটা ডিজিজ যেটা খুবই কমন, খুবই ফ্রিকুয়েন্ট,
100টা মানুষের ভেতরে 5-6টা মানুষ এই রোগে আক্রান্ত। সেটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। ডায়াবেটিস মেলিটাস কি হয় এই রোগে? মেন যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল প্রচুর পরিমাণে বেড়ে যায়। আমি এর আগেই বলেছি যে সুস্থ স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে রক্তে গ্লুকোজের লেভেল হয় 100 মিলিগ্রাম পার লিটার। এই 100 থেকে বেড়ে যখন লোক ডায়াবেটিস মেলিটাস রোগে আক্রান্ত হবে তখন কিন্তু তার ব্লাড গ্লুকোজ লেভেল 200, 250, 300, 400 পর্যন্ত উঠে যেতে পারে। প্রশ্ন হচ্ছে কেন হয়? এর একটাই উত্তর হচ্ছে ইনসুলিন হরমোনের ডিসফাংশনের কারণে হয়। এর আগেই বলেছি যে ইনসুলিন হরমোন কি কাজ করে। ইনসুলিন হরমোন খরিত হয় কোথা থেকে বললাম? সেটা হচ্ছে প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে ইনসুলিন হরমোন খরিত হয়। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের প্রায় 30 থেকে 40% কোষই হচ্ছে বিটা সেল। সেখান থেকে ইনসুলিন হরমোন খরিত হয়ে কোথায় কাজ করে না মাসেল মানে পেশি আর যকৃৎ এই জায়গাগুলোতে কাজ করে। কি কাজ করে না ব্লাড গ্লুকোজ লেভেলকে বাড়িয়ে ব্লাড গ্লুকোজ লেভেলকে কমিয়ে এই পেশি বা যকৃতে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে। এবার যদি ইনসুলিন ঠিকঠাক না ফাংশন করে তাহলে গ্লুকোজগুলোকে গ্লাইকোজেনে কনভার্ট করতে পারবে না। ফলে ব্লাড গ্লুকোজেই থেকে যাবে। ব্লাডেই গ্লুকোজের লেভেল বাড়তেই শুরু করবে। যতই পরিমাণে ইনটেক করুক না কেন সে আর কনভার্ট হচ্ছে না গ্লাইকোজেনে। ফলে গ্লুকোজের লেভেল বেড়ে তখন রক্তে গ্লুকোজের লেভেল স্বাভাবিকের তুলনায় অনেক বেড়ে যাবে, যে রোগটাকে আমরা সুগার বলছি। এখন এই যে ডায়াবেটিস মেলিটাস সেইটা 2 প্রকারের হয়। কি না একটা হচ্ছে টাইপ 1 আর একটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 কি বলছে? ধরো কোনো ব্যক্তি কোনো কারণে ঠিকঠাক সে খাবার নিয়ম শৃঙ্খলা মেনে খাচ্ছে না, অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল কনজিউম করার ফলে হতে পারে, বা যদি সাধারণত এটা বলা হয় যে আমরা অল্প আর বেশি যেটাই খাই না কেন বাট একটা প্রতিদিন ঠিকঠাক নিয়ম মেনে খেতে হবে, মানে নির্দিষ্ট টাইমে প্রতিদিন খেতে হবে। তো এই ঠিকঠাক করে দীর্ঘদিন না চললে তখন কি হয়? প্যানক্রিয়াসের বিটা সেল ক্ষতিগ্রস্ত হয়। তো প্যানক্রিয়াসের বিটা সেল যখনই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে তখন এখান থেকে ইনসুলিন তৈরি হবে না। ফলে কি হবে? বিটা সেল যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে ইনসুলিন আর তৈরি হবে না। ইনসুলিন যদি না তৈরি হয় তাহলে ইনসুলিনের যে কাজ সেটা আর হবে না, মানে গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করতে পারবে না। ফলে কি হবে? ব্লাড গ্লুকোজ লেভেল তখন বেড়ে যাবে। একে বলা হয় টাইপ 1 ডায়াবেটিস, যেখানে ইনসুলিনের অভাবে এই রোগটা হয়। তাহলে এখানে কি হচ্ছে যদি আমরা একটু খেয়াল করে দেখি তাহলে এখানে ইনসুলিন যেখান থেকে উৎপত্তি হয় সেই স্থল ক্ষতিগ্রস্ত হয়েছে কোনো কারণে, তার ফলে ইনসুলিন তার দেহে তৈরি হচ্ছে না। ফলে ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যাচ্ছে। কারণ যদি ইনসুলিন থাকতো তাহলে গ্লুকোজটাকে কনভার্ট করতো গ্লাইকোজেনে, কিন্তু সেটা তো নেই। ফলে কি হয়? তাকে বাইরে থেকে ইঞ্জেকশনের মাধ্যমে কৃত্রিম ইনসুলিন প্রয়োগ করতে হয়। কৃত্রিম ইনসুলিন কিন্তু ল্যাবরেটরিতে প্রস্তুত করা যায়, সেটাও সিলেবাসে আছে বায়োটেকনোলজি চ্যাপ্টার, সেখানে পড়াবো কী করে ইনসুলিন ল্যাবরেটরিতে তৈরি করা যায় ব্যাকটেরিয়ার সাহায্যে। তো কৃত্রিম ইনসুলিন নিয়ে তাকে স্বাভাবিক জীবনযাপন করতে হয়। যখনই ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যাবে তখনই তাকে ইনসুলিন ইঞ্জেকশন নিতে হবে, নাহলে ওষুধের সাহায্যে খেতে হবে। খেয়ে সেই ইনসুলিন ব্লাড গ্লুকোজ লেভেলকে কমাবে, কারণ তার দেহে যেখান থেকে ইনসুলিন তৈরি হতো সেই স্থল
এখন বর্তমানে ক্ষতিগ্রস্ত। এটা হচ্ছে টাইপ 1। তাহলে টাইপ 2 কি? এখানে কিন্তু বিটা সেল কিন্তু ঠিকঠাক আছে, কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। বিটা সেল থেকে ইনসুলিনও ঠিকঠাক ক্ষরিত হচ্ছে, ইনসুলিনও ঠিকঠাকই ক্ষরিত হচ্ছে। কিন্তু ইনসুলিন যেখানে কাজ করে, মানে লিভার, মাসেল এই ধরনের কোষগুলো যেখানে ইনসুলিন কাজ করছিল, সেই কোষগুলো ইনসুলিনের প্রতি অ্যাফিনিটি হারিয়ে গেছে। সেই কোষগুলোতে গিয়ে আর ইনসুলিন কোনো উদ্দীপনা দিতে পারছে না। মানে ইনসুলিন ওই কোষে গিয়ে যে গ্লুকোজকে কনভার্ট করে গ্লাইকোজেন করবে, সেই কোষগুলোই ইনসুলিনের প্রতি অ্যাফিনিটি হারিয়ে ফেলেছে। মানে যতই ইনসুলিন দেওয়া না কেন উত্তেজনা সাড়া দিচ্ছে না। এখানে কি হয়? এখানেও কিন্তু সেম ব্যাপার। যেহেতু ইনসুলিন যেখানে গিয়ে কাজ করবে, সেই কার্যস্থলেই যদি না ইনসুলিনের প্রতি রেসপন্স থাকে, তাহলেও সেই একই ব্যাপার। ব্লাড গ্লুকোজ লেভেল গ্লুকোজেই থেকে যাবে, ফলে ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যাবে, তার ফলেও কিন্তু ডায়াবেটিস হবে। সেটা কিন্তু টাইপ 2। তাহলে টাইপ 1-এর ক্ষেত্রে ডায়াবেটিস হয়, কিন্তু সেটা উৎস স্থল যেখান থেকে ইনসুলিন ক্ষরিত হয় সেই স্থল ক্ষতিগ্রস্ত হয়। টাইপ 2-এর ক্ষেত্রে ডায়াবেটিস হয়, কিন্তু সেখানে উৎসস্থল ঠিক থাকে, কার্যস্থল ক্ষতিগ্রস্ত হয়। মানে যেখানে কাজ করে ইনসুলিন, সেই স্থল ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে ইনসুলিন কোনো কাজ করতে পারে না। এক্ষেত্রে কিন্তু ব্যক্তির ক্ষেত্রে মোস্ট ক্রিটিক্যাল কন্ডিশন, কারণ এখানে কিন্তু বাইরে থেকে ইনসুলিন ইঞ্জেকশন করে দিলেও কোনো লাভ হবে না, কারণ ইনসুলিন তো তার থেকে ঠিকঠাকই আছে, ব্লাডে তো ইনসুলিন যেটা থাকার কথা সেটাই আছে, কিন্তু যে স্থানে কাজ করবে সেই স্থান তার প্রতি রেসপন্স দিচ্ছে না, তো সেখানে ইনসুলিন বাইরে থেকে নিয়ে এসে কী করবে? ফলে টাইপ 2 হলে তখন কিন্তু তাকে ইনসুলিন নিলে কোনো কার্যকারিতা হবে না। তার পরিবর্তে তাকে বিভিন্ন প্রকারের এই কলা বা কোষগুলো ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা পাবে বা এই কোষগুলোকে স্টিমুলেট করতে পারে এরকম ধরনের ওষুধ খেতে হবে। কী ওষুধ? যেরকম কয়েকটা আছে, মেটাফরমিন আছে, থায়াজেলিডাইনেডিওনাস বলে এক ধরনের ওষুধ আছে। এই ধরনের ওষুধগুলো কী করে? এই কোষগুলোকে স্টিমুলেট করে দেয়, তার ফলে ইনসুলিন কার্যকারিতা বৃদ্ধি পায় কোষগুলোতে। মানে কোষের ইনসুলিনের প্রতি সংবেদনশীলতাকে বাড়িয়ে দেয়, যাতে কোষগুলো ফাংশন করতে পারে। তো এই ধরনের ওষুধ প্রয়োগ করে তখন ডায়াবেটিসের লেভেলটাকে, ব্লাড গ্লুকোজ লেভেলটাকে কমানোর চেষ্টা করা হয়। তো এইভাবে টাইপ 2, টাইপ 1 ডায়াবেটিস কি তার পার্থক্য করতে হবে। 3 প্রকারের কোষ, আলফা, বিটা, গ্লুকাগন, কোথা থেকে ক্ষরিত হয়, কী কাজ করে, যাবতীয় কিছু ডিটেলস এখান থেকে পড়তে হবে। পড়লে মোটামুটি প্যানক্রিয়াস গ্ল্যান্ড কমপ্লিট হবে। ওকে।